নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে গত রাত একটা আসলে ভয়ঙ্কর একটা রাত গিয়েছে, গুজবের রাত। সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার তারা এই রাতটাকে পুরো অস্থিতিশীল করে রেখেছিল। বাইরের থেকে আপনারা সকলেই জানেন যে ছাত্র জনতাকে রাস্তায় নামার জন্য একের পর এক আহ্বান জানানো হয়েছে, যদিও সেটা ব্যর্থ হয়েছে। তার যে আহ্বান, কেউ রাস্তায় নামেনি। কিন্তু একটা গুজব ছিল যে কালকে গত রাতে ঢাকায় একটা কু হতে যাচ্ছে ক্যান্টনমেন্টে। ২৬ ব্রিগেড থেকে মানে অভিযান হচ্ছে, সেনাপ্রধানকে অ্যারেস্ট করা হয়েছে, আরেকজন দায়িত্ব নিয়েছে, নানা রকম গুজব। পুরো রাতটাই বাংলা মোটরে আবার পটকাবাজির শব্দ নিয়ে আসলে সেইটাও গোলাগুলির শব্দ হিসাবে সোশ্যাল মিডিয়াতে এসেছে। অনেকে বলেছেন, পরে যদিও জানা গেছে যে বাংলা মোটরের যে ব্যবসায়ী, মোটর পার্টস ব্যবসায়ী, তারা তাদের নির্বাচন ছিল, তাদের সমিতির নির্বাচন ছিল। সেই সমিতির নির্বাচন শেষে যখন ফলাফল ঘোষণা করা হয়েছে, তখন যারা বিজয়ী হয়েছে তারা পটকা আতশবাজি ফাটিয়েছে। কিন্তু এইটা সহ যে ইনফ্লুয়েন্সারের কথা বললাম, সেই ইনফ্লুয়েন্সার একেবারে ভয়ঙ্কর একটা অনেকের নির্ঘুম রাত বানিয়ে দিয়েছিল। আসলে কি ঘটেছিল গত রাতে? আদৌ কোনো কিছু ঘটেছিল কিনা আরকি? যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, আসলে যেই ঘটনার পরিক্রমায় এই গুজবটি রটেছে যে ট্রাইব্যুনাল থেকে গুম খুনের এই ২ টি মামলা, ব্যারিস্টার আরমান এবং গোলাম আজমের ছেলের যে আজমির যে অভিযোগ, সেই অভিযোগের কেন্দ্র করে ট্রাইব্যুনাল থেকে ১৫ জন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, যেইটা নিয়ে আজকে সেনা সদর থেকে গতকালকে সেনা সদর থেকে একটা ব্রিফিংও করা হয়েছিল। যে তাদের এই ব্রিফিংয়ে সিনিয়র সেনা কর্মকর্তারা অনেক কিছু বলেছেন। যে এই গ্রেপ্তারি পরোয়ানা একদিকে যেমন সেনাবাহিনীর সাধারণ সদস্যের উপর একটা মোরালি অ্যাটাক হয়েছে, এবং একই সঙ্গে তারা ন্যায় বিচার এবং জাস্টিস যেন হয় সেটার আহ্বান জানিয়েছেন, এবং ট্রাইব্যুনালকে যেন কোনোভাবেই এই সেনাবাহিনীর মুখোমুখি, সেনা আইনের মুখোমুখি দাঁড় করানো না হয়, সেটার আহ্বান জানিয়েছেন। এইটা নিয়ে আসলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল যে আসলে সেনাবাহিনী এটা কিভাবে নিচ্ছে। মানে নানা রকম খবর আসছিল, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আর কোনো সেনা কর্মকর্তাকে কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না, কিংবা আরেকটা গুজব ছিল যে আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। এইসব আসলে একটা গুবলেট অবস্থা তৈরি হয়েছে। মানে বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে যে আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না। প্রসিকিউশন থেকে বলা হয়েছে। কিন্তু এগুলো আসলেই এমন একটা বিষয় যে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে যে আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না। গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়টা তো আসলে আদালত করবে। একমাত্র এখতিয়ার আদালতের। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা উপস্থাপন হবে প্রসিকিউশনের মাধ্যমে। সে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, না তাকে সমন জারি করবে, না তাকে এমনি হাজিরা দিতে বলবে, তার অভিযোগটা আমলে নেবে কিনা, সেইটার এখতিয়ার একমাত্র ট্রাইব্যুনালের বিচারকের। কিন্তু বাইরের থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেমন বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না, তার মানে তারা একটা ডিকটেশন দিচ্ছেন, তারা নির্দেশনা দিচ্ছেন। প্রসিকিউশন থেকে বলতেছে, প্রসিকিউশন কিন্তু এখতিয়ার নাই যে জারি করা হবে কি হবে না, জারি করবেন কিন্তু বিচারক। তার মানে বোঝা যাচ্ছে যে একটা গুবলেট অবস্থা, একটা এই ট্রাইব্যুনালের বিচারটাও যে একটা সরকারের কর্তৃপক্ষ, যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রভাবিত, এবং প্রসিকিউশন থেকে প্রভাবিত বিচারকদের যে সেই তারা কি নির্দেশনা দিবেন সেই স্বাধীনতা তাদের নাই, সেইটাও কিন্তু এইসব ইয়ার থেকে বোঝা যায়, মানে ডিকটেশন থেকে বোঝা যায়। আর যেটি হয়েছে, বাংলাদেশে আসলে এত সিনিয়র সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এর আগে কখনো এরকমভাবে ঢালাও গ্রেপ্তারি পরোয়ানা কখনো জারি হয়নি। এটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করছেন। কেউ বলছেন যে র্যাবের যারা গুম খুনের সাথে জড়িত ছিল, এখন হয়তো তাদেরকে আপনি স্পেসিফিক করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। কিন্তু আপনি কি র্যাবের এই হেডকোয়ার্টারে বা ইন্টেলিজেন্সে যে মানে যত শত কর্মকর্তা কাজ করেছে সবার বিরুদ্ধে সে অভিযোগ আনবেন কিনা?
একজন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জিয়া হাসান তিনি একটা লম্বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে ২০১৫ সাল থেকে এই ২৫ সাল পর্যন্ত যেসব কর্মকর্তারা ডিজিএফআই বা সিটিআইবি বা ডিজিএফ এর অন্যান্য ইউনিট বা জিআইসি সেলের যারা দায়িত্ব ছিল তাদের সবাই কি এই গুম খুনের সাথে জড়িত কিনা আরকি। যেভাবে ঢালাওভাবে এই দেওয়া হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসলে এটা তদন্ত করে তদন্তের পরে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আপনি গ্রেপ্তারি পরোয়ানা বা তাকে বিচারের মুখোমুখি করতে পারেন। কারণ গুম খুন আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য কোনো বিষয় নয়। কিন্তু এইটা ঢালাওভাবে হওয়ার কারণে অ্যা একজন কর্মকর্তা তিনি এখন নাই। বাকিদেরকে তো সেনা সদর থেকে বলা হয়েছে যে তাদেরকে অ্যা সেনা সদর হেফাজতে নিয়েছে। তো এইটা নিয়ে আসলে একটা তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া একটা তৈরি হয়েছে। মানে এইটা স্বাভাবিকভাবেই আমরা জানি যে অন্যান্য সকল ইউনিটের চাইতে সেনাবাহিনীতে কিন্তু তাদের ইজম বলেন আর ইউনিটি বলেন সেইটা অনেক বেশি স্ট্রং। মানে যদি আপনি দেখেন যে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অনেক ব আগে অবসর নিয়েছে তার তার পক্ষেও কিন্তু সেনাবাহিনী সবসময় অ্যা কথা বলেন বা তার পক্ষে ঢাল হয়ে দাঁড়ান আরকি। সেই হিসেবে এই ১৪-১৫ জন সিনিয়র সেনা কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই বিচারটা কিভাবে হবে? সেনা আইনে হবে না ট্রাইব্যুনালে হবে? সেইটা হইলে কিভাবে হবে? এগুলা নিয়ে আসলে সেনাবাহিনীর মধ্যে আ একটা ধূম্রজাল একটা টানাপোড়েন সরকারের সাথে রয়েছে। আসলে এইটার আরো কিছু আ ব্যাখ্যা নানাভাবে আসছে যে এই সেনাবাহিনীকে কেন হঠাৎ করে এত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন এই ট্রাইব্যুনাল থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। কেউ বলছেন যে আসলে এই মিয়ানমারে যে করিডোর দেওয়ার চিন্তা করেছিল এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই করিডোর দেওয়াতে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর যে আইএসপিআর সেইখান থেকে কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কখনো এই করিডোর বাস্তবায়ন বা করিডোর হতে দিবে না আরকি। সেইটার একটা প্রতিক্রিয়ায় সেনাবাহিনী যারা সেই প্রতিক্রিয়া জানিয়েছিল তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা কিনা এইটাও কিন্তু আলোচনায় রয়েছে। একই সঙ্গে এইটা বাংলাদেশের যে এখন পলিটিক্যাল আ পার্টি বড় পলিটিক্যাল পার্টি বিএনপি এটাকে সাপোর্ট করছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাঙ্গামা লাগলে যদি পরিস্থিতি একটু ঘোলাটে হয় সে হিসাবে এই নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা সেটা নিয়ে শঙ্কা আছে। নানা রকম শঙ্কা রয়েছে কিন্তু যেইভাবে গতরাতে কুয়ের কথা বলা হচ্ছিল, আ যে কু হয়ে যাচ্ছে, হচ্ছে এগুলো আসলে কিছুই ঘটেনি। এটা আ আ একটা পর্যবেক্ষণ চলছে। কিন্তু ভবিষ্যতে কি হবে? এটার ইমপ্যাক্ট টা কি হতে পারে? সেইটা আসলে একটু চিন্তার বিষয়। সবাইকে ধন্যবাদ।